প্রিয় দর্শক, সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ এবং রোগের প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি এবং প্রতি পর্বেই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। তেমনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার। আমরা আজকে আলোচনা করব পেশাগত ফুসফুসের রোগ নিয়ে। স্যার, আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। পেশাগত রোগ বলতে আমরা আসলে ইংলিশ টার্ম হলো যে অকুপেশনাল লাং ডিজিজ। আসলে অকুপেশনাল লাং ডিজিজ বলতে আমরা কি বুঝি? এটাকে আরেকটা আমরা নামে বলতে পারি যে ওয়ার্ক প্লেস রিলেটেড লাং ডিজিজ। আমরা যে যেখানে কাজ করতেছি জীবিকা নির্বাহের জন্য, জীবন পরিচালনার জন্য, সেই পরিবেশে যেই পলিউশন হচ্ছে, যে দূষিত পদার্থ আমাদের বুকে ঢুকতেছে, ফুসফুসে ঢুকতেছে, সেগুলো ঢুকে যেসব রোগ সৃষ্টি করে ফুসফুসে, তাকে আমরা অকুপেশনাল লাং ডিজিজ বলি। ফুসফুসের রোগ আমাদের দেশে কোন রোগগুলো সাধারণত হয়ে থাকে? আমাদের সাধারণত অকুপেশনাল লাং ডিজিজ বলতে 4-5টা রোগ বেশি হয়। এর মধ্যে প্রথমে হলো আমাদের এখানে সিলিকোসিস। সিলিকোসিস জিনিসটা কি? যারা সাধারণত পাথর ভাঙে বা পাথর কাটে, এবং গ্রাম অঞ্চলে আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না, যে শিলপাটা যারা ঠোকরায় তাদের বেশি হয়। তাদের এই যে ধূলিকণা বা পাথরকণা ফুসফুসে যে একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন করে, সেখান থেকে ফাইব্রোসিস হয় এবং শ্বাসকষ্ট ডেভেলপ করে। তো আমি যখন স্টুডেন্ট, তখন আমাদের এক স্যার বললো, আজকে তোমাদের একটা নতুন রুগী দেখাবো। তো উনি আমাদেরকে এক ওয়ার্ডে নিয়ে গেলেন, নিয়ে এক রুগীকে বললো যে তুমি কাশি দাও তো ভাই। সে কাশি দিল, দেখলাম তার কাশির সাথে পাথরের কণা বেরিয়ে আসতেছে এবং অসংখ্য পাথরকণা বেরিয়ে আসতেছে। তো আমি তাকে বললাম, জিজ্ঞাসা করলাম যে আপনি কী কাজ করতেন? আমি পাথর ঠুকরাইতাম। তাই বললাম যে পাথর কীভাবে ঠুকরাইতাম? বললেন যে গ্রামের বাড়িতে প্রথমে যাই বলতাম, এই কেউ পাথর ঠুকরাবেন। দেখা গেল যে 4-5 জন লোক চলে আসতো পাথর ঠুকরাতো, এবং সে তার 20 বছর বয়স থেকে কাজ আরম্ভ করছে, এবং ওই সময় 55-60 মতো এজ। এই লং টার্ম ধরে, অনেক দিন ধরে সে পাথর ঠুকরাতো, এবং সেখান থেকে তার ইনহেল করতো পাথর করা, এবং সেখান থেকে যে তার ফুসফুসে এই প্রদাহ দেখা দিচ্ছে, এবং এটাকে আমরা সিলিকোসিস বলি। নেক্সট আমাদের এখানে আসে যে অ্যাসবেস্টোসিস। যারা অ্যাসবেস্টোসের সংস্পর্শে আসে, সেটা ইনহেল করে, সেই ইনহেল সাবস্টেন্সেস ফুসফুসে যে একটা ফরেন বডি রিঅ্যাকশন করে, সেখান থেকে ফাইব্রোসিস হয়, শ্বাসকষ্ট। যারা মাইনে কাজ করে এবং তাদের যে কয়লার যে সাবস্টেন্স, সেগুলো ফুসফুসে ঢুকে এবং ফরেন বডি রিঅ্যাকশন করে, এটাকে আরেকটা নাম বলে ব্ল্যাক লাং। আরেকটা হচ্ছে যে বাইসিনোসিস কাদের হয়? যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের ফাঙ্গাল স্পোর যারা ইনহেল করে, তাদের সাধারণত এই বাইসিনোসিস হয়। এটাকে আরেকটা বলা হয় ব্রাউন লাং। তারপর আরও আছে হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস। কাদের হচ্ছে? সাধারণত অ্যালার্জেন্স বা অ্যান্টিজেন্স যদি ফুসফুসে ঢুকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের এই হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস হয়। এগুলো সাধারণত যারা ওই যে হাঁস, মুরগি এবং কবুতর পালন করে, তাদের সাধারণত বেশি হয়। আরও কিছু আছে, যেমন অকুপেশনাল অ্যাজমা হতে পারে, অকুপেশনাল সিওপিডি হতে পারে। যারা রাস্তায় থাকছেন, পরিবহন শ্রমিক যারা আছেন, যারা পুলিশ আছেন, ট্রাফিক পুলিশ যারা রাস্তায় ডিউটি করছেন, তারাও কিন্তু তাদের অকুপেশনের সমস্যার জন্য, বায়ু দূষণের শিকার হয়ে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের ব্যাপারে হ্যাঁ, আপনারা হয়তো জানবেন, বায়ু দূষণে বাংলাদেশ বা ঢাকা শহর পৃথিবীতে সেকেন্ড, থার্ড। আমাদের কখনো থার্ডের নিচে যাই নাই, এই ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন আছি। তো এত দূষিত বায়ু আমরা যখনই শ্বাস নিই, তখন আমাদের ফুসফুসে ঢুকে, তখনই বিভিন্ন রোগের সৃষ্টি করে। এর মধ্যে প্রথম হলো সিওপিডি বলি আমরা। তারপরে হচ্ছে অ্যাজমা যাদের আছে, তাদের অ্যাজমার ট্রিগার হয়। এই জন্য কেউ বলে আমি বাইরে গেলেই আমার শ্বাসকষ্ট হয়, রিক্সাতে চললেই শ্বাসকষ্ট হয়। এবং এই ধুলাবালির পরিমাণ যদি আমরা কমাইতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই সাধারণ জনগণকে কিন্তু সেভ করতে পারবো না। তো তাহলে আমাদের প্রথম সচেতন হবে নিজেদেরকে, যে আমরা যেখানে সেখানে যেন ধুলাবালি কাজ না করি। যেমন ইট ভাটা আছে, তারপরে যে বালি যেগুলা রোডস অ্যান্ড হাইওয়ে কনস্ট্রাকশন আছে, সেগুলা করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে
যেন খুব বেশি এগুলো এক্সপোজার না হয়, বায়ুতে যেন না যায়। এই যে পেশাগত ফুসফুসের রোগগুলো, রোগীরা সাধারণত কি ধরনের লক্ষণ হলে বুঝতে পারবেন যে তার এই ধরনের রোগ, বা সাধারণত পেশাগত রোগ যেগুলো হয় ফুসফুসের, কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে? রুগীরা প্রথমে ইনিশিয়ালি কমপ্লেন করবে, আমি যখন আমার ওয়ার্ক প্লেসে যাই, কাজকর্ম যাই, তখন দেখি একটু কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, বুকে ব্যথা হতে পারে। এটা ইনিশিয়াল স্টেজ। পরে যখন এটা ক্রনিক স্টেজে চলে যায়, তখন দেখা যাচ্ছে সে ওয়ার্ক প্লেসে গেলেও এইসব সমস্যা হয়, ওয়ার্ক প্লেসে ছাড়াও অন্য সময়ও তার এইভাবে কাশি, শ্বাসকষ্ট, চেস্ট পেন আরম্ভ করে। যখনই সে এগুলা ডেভেলপ করে, তখনই তাকে পিরিয়ডিক অ্যান্ড ম্যান্ডেটরি চেক আপ করতে হবে। এবং যারা এই অকুপেশনাল ডিজিজে ঢুকে, তাদের একটা পিরিয়ড পর পর তাদের ফুসফুসের চেক আপ করতে হবে। কী কী চেক আপ? যেমন একটা বুকের এক্স-রে, একটা লাং ফাংশন টেস্ট বলি আমরা, দরকার হলে HRCT, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, DLSO অনেক সময় লাগে। মোটামুটি এগুলো করলে আমরা ডায়াগনোসিস বুঝতে পারি যে তার অকুপেশনাল লাং ডিজিজ আছে। সে যদি ইনিশিয়ালি এইসব ডায়াগনোসিস কনফার্ম না করে, তাহলে যতই দিন যাবে ততই সে খারাপ হবে এবং এটাকে রিকভারি করা খুবই প্রবলেম হয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে যিনি আক্রান্ত হচ্ছেন বা যার আক্রান্ত হওয়ার চান্স আছে, তিনি কি কি উদ্যোগ গ্রহণ করবেন এটা থেকে বাঁচার জন্য? এটা দুইটা স্টেজে আমরা ভাগ করতে পারি। একটা পার্সোনালি সে কি করতে পারে, আর একটা হলো ন্যাশনালি কি হতে পারে। পার্সোনালি সে মাস্ক পরবে এবং যতটুকু সম্ভব এক্সপোজারটা অ্যাভয়েড করবে। আর ন্যাশনালি তাই এরকম একটা ওয়ার্ক প্লেস করতে হবে যেখানে এইসব ধুলাবালিতে সে আক্রান্ত না হয়, হলেও যেন লিমিটের মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশে খুবই টাফ, কেননা সেই মনে করেন কোথাও পাথর কাটতেছে, সেটা যায় গভর্নমেন্টকে রেগুলেট করা। কিন্তু একটা যদি এরকম রেগুলেটরি বডি থাকে, তারা যদি পিরিয়ডিক্যালি সেটা মনিটর করে, তাইলে হয়তো এটা রেগুলেট করা সম্ভব হবে। স্যার, এখন অকুপেশনাল লাং ডিজিজের যে আমাদের যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলের সাইজ তো অনেক ছোট। আমরা সাধারণত সাধারণ যে মাস্ক ব্যবহার করি, ফেস মাস্ক, তারা কি ফেস মাস্ক দিয়ে এটা থেকে পরিত্রাণ পেতে পারে, নাকি বিশেষ কোনো মাস্ক তাদেরকে ব্যবহার করার প্রয়োজন রয়েছে? না, এখানে দুটো জিনিস। একটা হলো যে আসলে বিশেষ মাস্ক আমাদের দেশে কতজন ইউজ করতে পারবে, সেটা একটা কোশ্চেনেবল। অ্যাটলিস্ট যদি আমরা এই নর্মাল মাস্কগুলো ইউজ করি, তাহলে কিছুটা হলেও আমরা প্রিভেন্ট করতে পারবো। আর স্পেশাল মাস্ক আছে, কিন্তু সেগুলা কতজনে অ্যাফোর্ড করতে পারবে, এগুলো যদি ইন্ডাস্ট্রি যারা করতেছে, তারা যদি সাপ্লাই দেয় পেশেন্টদের প্রিকশনের জন্য, তাইলে হয়তো সেগুলা সম্ভব। সিলিকোসিস যেটা বললেন যে কাশির সাথে এমনকি পাথরও বেরিয়ে আসতে পারে, এই ধরনের রোগী আমাদের দেশে কোন অঞ্চলে বেশি পাওয়া যায়? এই সিলিকোসিস সাধারণত সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায়। সিলেটে আপনারা জানেন সাদা পাথর আছে, আরও অনেক জায়গা আছে, ওখানে আসলে পাথর কাটা হয়, গ্রিন্ডিং করা হয়। সেই সব ক্ষেত্রে সাধারণত রুগীরা ইনহেল করে এবং সেগুলো। আর ওইদিকে মনে হয় সম্ভবত দিনাজপুরের দিকে, ওইদিকে মনে হয় কিছু ওইদিকেও আছে স্যার, উত্তরবঙ্গের দিকে। এই যে সিলিকোসিস রোগীরা কিন্তু অনেকে যক্ষাতে আক্রান্ত হয় বলে আমরা বিভিন্ন সময় দেখে থাকি, যেটাকে আমরা সিলিকোটিউবারকুলোসিস বলে থাকি। সিলিকোসিস যাদের হয়, তাদের কিছু ইমিউনোসাপ্রেশনও ডেভেলপ করে। এটাকে আমরা ব্রড হেডিংয়ে এই সব অকুপেশনাল রোগগুলোকে আমরা ডিপিএলডি বলি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এবং যাদের এগুলো হয় তাদের টিউবারকুলোসিস, এবং একটু আপনারা খেয়াল করবেন যারা পাথর ভাঙে কাটে, তারা কিন্তু একটু লো সোশিওইকোনমিক কন্ডিশনের পারসন, এবং তাদের টিউবারকুলোসিস হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। এবং যাদের এই কাশি, শ্বাসকষ্ট এবং সে ওয়ার্ক প্লেসের এরকম হিস্ট্রি থাকে, তাদের যদি জ্বর থাকে অনেক দিন ধরে, তাহলে আমাদের সেকেন্ড একটা থট দিতে হবে, চেক করতে হবে যে তার কোনো টিবি আছে কিনা। এবং সিলিকোটিউবারকুলোসিস ইজ মোস্ট কমন এবং এটা ট্রিটেবল ডিজিজ। তো কাজেই যাদেরই আমরা এরকম সাসপেক্ট করব, তাদের অ্যাটলিস্ট টিউবারকুলোসিসের স্পুটামটা, জিন এক্সপার্ট, একটা এক্স-রে, এগুলো করে আমাদের দেখতে হবে যে তাদের টিউবারকুলোসিস অ্যাসোসিয়েটেড আছে কি না। স্যার, কোনো বাৎসরিক কি স্বাস্থ্য চেক আপের প্রয়োজন রয়েছে যারা এই ধরনের হাই রিস্ক পেশাগুলোতে আছেন? এভরি 3 months ইন্টারভেল তার চেক আপ করা ইজ দ্য ম্যান্ডেটরি। কাজে আমি বলবো যাদের এরকম সিমটম আছে, তারা তাদের রেগুলার চেক আপ করবেন। এবং যে ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরও দায়িত্ব যে তাদেরকে চেক আপ করা হয়েছে কিনা চেক আপ করানোর জন্য। এছাড়া স্যার, আপনি যে সকল পেশাগত রোগগুলোর কথা বললেন, সেই পেশাগত রোগগুলো দীর্ঘদিন ফুসফুসকে আক্রান্ত করে রাখলে সেখানেও কি ফুসফুসের ক্যান্সারের
সম্ভাবনা বেড়ে যায়? অবশ্যই, যেমন এই যে সিলিকোসিস, তারপর অ্যাসবেস্টোসিস, এগুলো থেকে একটা ক্যান্সার হয় ফুসফুসে বা ফুসফুসে চারিদিকে যে আবরণ থাকে সেটার উপরে, মেজোথেলিওমা বলে। কাজেই এগুলোর থেকে যে ক্যান্সার হচ্ছে এবং অন্যান্য রোগও হচ্ছে, এগুলোর থেকে একটাই উপায় হয়েছে আমাদেরকে নিজেদেরকে এগুলোর থেকে দূরে রাখা, নিজেদেরকে প্রিভেনশন মেনটেন করা। তাইলে হয়তো আমরা এই ক্যান্সার এবং অন্যান্য রোগগুলো থেকে আমরা মুক্তি পাবো। পেশাগত রোগগুলো যেমন আমাদের ফুসফুসের রোগগুলো, এগুলো তো আমাদের অন্যান্য অঙ্গের উপরও বিশেষ প্রভাব বা জটিলতা তৈরি করে, সেগুলো কি কি? একটা তো বললাম আমরা ক্যান্সার ডেভেলপ করতে পারে। সেকেন্ড হলো যদি অনেক দিন ধরে তার এই অকুপেশনাল ডিজিজগুলো থাকে, ডিপিএলডি থাকে, তাহলে তার হার্টে ওভারলোড পড়তে পারে, সেই ক্ষেত্রে ফুসফুসে পানি জমতে পারে, সেটাকে আমরা বলি করপালমোনালি। তো আসলে একটার সাথে আরেকটা রিলেটেড। অকুপেশনাল লাং ডিজিজ অনেক দিন থাকে, সে যদি ট্রিটমেন্ট ঠিকমতো না হয় তাহলে হার্টও অ্যাটাক করতে পারে, এবং এটা করপালমোনালি বলি আমরা। সেই ক্ষেত্রে পেশেন্ট একটু হাঁটলেই দেখা গেলে তার শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, ইভেন কি পেশেন্ট বাথরুম থেকে আসতে পারতেছে না, বাথরুমে গেলে হাঁপিয়ে যাচ্ছে, আসার সময় হাঁপিয়ে যাচ্ছে। তো এই অকুপেশনাল লাং ডিজিজগুলা শরীরের এরকম কোনো অঙ্গ নাই যেগুলোতে এফেক্ট করতে পারে না, ইভেন কি রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। তো আমাদের এই ব্যাপারে কশাস থাকতে হবে। তাহলে স্যার রোগীরা কোন সময় কি ধরনের উপসর্গগুলো দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হবেন? কাশি আছে, শ্বাসকষ্ট আছে, কাশির সাথে হয়তো রক্ত বের হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, পেশেন্টের পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, এগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে অকুপেশনাল লাং ডিজিজের সাথে কমপ্লিকেশন ডেভেলপ করছে, তাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের স্যার চিকিৎসা বিজ্ঞানে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই অকুপেশনাল লাং ডিজিজগুলো নির্ণয় করে থাকি? আমরা প্রথমেই তো সাধারণত পেশেন্ট একটা হিস্ট্রি নেই, এবং সে কোথায় কাজ করে কি করে সেটার থেকে আমরা একটা ক্লু পাই যে সে তার অকুপেশনাল লাং ডিজিজ ডেভেলপ করতে পারে কি পারে না। সেকেন্ড হলো আমরা একটা লাং ফাংশন টেস্ট করি, আমরা ফুসফুসে কার্যক্ষমতা দেখি, সেখানে সাধারণত এগুলোতে রেস্ট্রিকটিভ টাইপ একটা প্যাটার্ন আছে, সেটা আমরা পাই। সেখানে একটা এক্স রে করতে পারি বুকের, এক্সরেতে যদি আমরা কনক্লুশনে না আসতে পারি একটা এইচআরসিটি করি, ডিএলসিও করি, কার্বন মনোক্সাইড ডিফিউশন সেটা করতে পারি। আর যদি আমাদের কমপ্লিকেশন দেখতে হয়, যেমন স্পুটামের একটা জিন এক্সপার্ট করতে পারি, হার্টের একটা ইকো করতে পারি যে তার হার্টের ক্ষমতা কীরকম আছে। আর পানি তো সেটা আমরা ইকোতেও বুঝতে পারবো, এক্সরেতেও বুঝতে পারবো। আমাদের এই পরীক্ষা নিরীক্ষা যে খুব বেশি দরকার হয় অকুপেশনাল লাং ডিজিজ করতে তা কিন্তু না। আমাদের দেশের প্রধান কাজ হচ্ছে কৃষি কাজ। তো কৃষি কাজের সাথে তাকে দেখা যায় বিভিন্ন পেস্টিসাইড এক্সপোজড হতে হচ্ছে, তাকে বিভিন্ন গ্রেইনসে এক্সপোজড হতে হচ্ছে, আবার অনেকে গবাদি পশু পালন করে থাকেন, সেখান থেকেও আমরা একটা বিশেষ রোগ হয়ে থাকে। সেই রোগগুলো সম্পর্কে যদি স্যার আপনি একটু বলতেন। আসলে ইনসেকটিসাইড তো আমরা আমাদের কৃষকরা, আমাদের ফার্মাররা মানে ইনভেরিয়েন্টলি ইউজ করে, এবং সেখান থেকে যে ফসল মারায় সেগুলোতে যে গ্রেইনস সেগুলো ইনহেলেশনে আসে, খড়কুটা সেগুলোতে ইনহেলেশন আছে। তো এগুলোতে সাধারণত ওই যে ফুসফুসে আমি বললাম যে হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস হতে পারে, তারপরে প্যারেনকাইমাল লাং ডিজিজ যেটাই ওইটা, তারপরে তার আইএলডি ডেভেলপ করতে পারে, এবং কিছু যে ফার্মার্স লাং বলে আমরা সেটাও হতে পারে। অনেকে কিন্তু স্যার পাখি নিয়ে তার পেশার বেশ সম্পৃক্ততা রয়েছে, তাদেরও এই ধরনের কিছু আমি বলছি কিন্তু যে পাখি যে হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস যেগুলা, যারা হাঁস মুরগি এবং কবুতর পালে, তাদের পাখির যে বিষটা সেগুলো যে ইনহেলেশনের সাথে ফুসফুসে যায়, সেগুলো যাওয়ার পর হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস হতে পারে। তাদের ক্ষেত্রে কি কোনো সুস্পষ্ট পরামর্শ আছে সুনির্দিষ্ট আপনার? তাদের যখনই তাদের খাবার দিতে যাবে বা সংস্পর্শে যাবে তখন মাস্ক পরতে হবে। আর এই যে অকুপেশনাল লাং ডিজিজ যেগুলো যদি তাদের এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তাহলে তাকে কিন্তু অকুপেশনটাই চেঞ্জ করতে হবে। স্যার অনেকে জিজ্ঞেস করতে চান যে আমার কি এই রোগ আর ভালো হবে কি না। এক্সপোজার থেকে যদি সে নিজেকে উদ্ধার করতে পারে তাহলে সে ভালো থাকবে, ভালো হয়ে যাবে কিনা বলা মুশকিল। অনেক সময় বলে দিস ইজ দ্য প্রোগ্রেসিভ ডিজিজ, ইটস প্রোগ্রেশন ক্যান বি হল্ড বাট ক্যান নট বি প্রিভেন্টেড। তার মানে একবার যদি ডিজিজ প্রসেস শুরু হয়ে যায় এটা কন্টিনিউ থাকবে, তবে আমরা এক্সপোজারটা কমিয়ে আনলে ডিজিজ প্রসেসটাও কমে আসবে। স্যার এই রোগটা সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি আমাদেরকে।
প্রথম হচ্ছে যদি তার ডেভেলপই করে ওখান থেকে উদ্যোগ করতে হবে নিজকে প্রথমত। সেকেন্ড হলো কিছু ইনহেলেশন মেডিকেশন আছে, তার যদি শ্বাসকষ্ট হয় সেগুলো ব্রঙ্কোডাইলেটর, কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস আছে, ওরাল স্টেরয়েড আছে, যদি ইনফেকশন থাকে সেগুলোতে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, কিছু ইমিউনোথেরাপি আছে, এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন ইজ দ্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। পালমোনারি রিহ্যাবিলিটেশনের মধ্যে আমরা কী করতে পারি, একটা হচ্ছে এক্সারসাইজ করতে পারি, কিন্তু এক্সারসাইজ এত বেশি করা যাবে না যেটার জন্য আবার লিমিটের বাইরে চলে যায়। টলারেবল এক্সারসাইজ আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, যেমন 3 বল একটা মেশিন আছে, ওইটাতে আমরা ফু দিয়ে উঠাইতে লাংসের মাসকুলেচার এবং এর ক্যাপাসিটি বাড়ে। সাইক্লিং করতে পারি, আমরা সুইমিং করতে পারি। আপনি স্যার যেটা বললেন যে যাদের অকুপেশনাল লাং ডিজিজগুলো থাকছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও সমানুপাতিক হারে কমে যাচ্ছে, তো তাদের তো তাহলে ইনফেকশন বা আমাদের যেটা বলি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সুযোগ বাড়ছে, তো সেই ক্ষেত্রে কি তারা ভ্যাকসিনেশন এর আওতায় আসা উচিত কিনা? অবশ্যই ভ্যাকসিনেশন আওতায় আসা উচিত। আমরা সাধারণত 2 ধরনের ভ্যাকসিন দিই এখানে, একটা হলো নিউমোকক্কাল ভ্যাকসিন আর একটা হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। সাধারণত বছরে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত শীত মৌসুমের আগে আমরা বলি যে একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার জন্য এটা প্রতি বছর এই সময়ের মধ্যে একবার করে নিতে হয়। আর হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা 2 ধরনের ভ্যাকসিন আছে। সাধারণত আমরা নিউভ্যাক্স 23 দেই। ওগুলা সাধারণত একবার দিলে অ্যারাউন্ড 3 to 5 ইয়ার্স পর্যন্ত সে প্রোটেকশন দেয়। তাহলে কি এই রোগীরা 5 বছর পর পর এই ভ্যাকসিনটা নিয়ে যাবেন কিনা স্যার লাইফ লং? যদি তার সিমটম না থাকে তাইলে দরকার নেই, যদি সিমটম থাকে তাহলে সে এটা ইউজ করতে পারে। আর যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো প্রতি বছর নিবে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে নিউট্রিশনের ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আমরা বলছি যে একটা পেশেন্টের যেখানে ইমিউনো সাপ্রেশন হয়ে যাচ্ছে সেখানে যদি আমরা প্রোটিন ঠিকমতো ইনটেক না করি এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট যদি না নিই তাহলে কিন্তু তার ইমিউনো সাপ্রেশন আরও বাড়বে। এবং একটা পেশেন্টকে সচল থাকার জন্য তার নিউট্রিশনাল সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট। কোন কোন ধরনের খাবার, প্রোটিন ছাড়া আর কোন কোন ধরনের খাবার তাদেরকে? আসলে একটা ব্যালেন্স ডায়েট ওদের দরকার। হ্যাঁ, সেই ব্যালেন্স ডায়েটে সবই থাকবে, তো প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, মিনারেলস থাকবে, ফ্যাট থাকবে, সবই থাকবে। ভেজিটেবলসগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে একটা ভূমিকা। সুনির্দিষ্ট কি কোনো আমরা যেটাকে বলি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ওষুধ কি আছে কিনা যেটা খেলে এগুলো থেকে রোগীরা মুক্তি পেতে পারেন? আসলে একটা অ্যান্টিফাইব্রোটিক মেডিসিন আছে, সেটা খেলে একেবারে প্রোগ্রেসের হল্ট হয়ে যাবে এটা বলা মুশকিল, মেবি ডিলেড, মেবি প্রোগ্রেশনটা হয়তো কমবে। স্যার, অ্যান্টিফাইব্রোটিক ওষুধগুলো গ্রহণে তার কি কোনো জটিলতা হতে পারে? জটিলতা আসলে খুব বেশি যে তা না, তবে হবে না তাইটাও বলা মুশকিল। সাধারণত পেশেন্টের নোসিয়া থাকে, ভমিটিং থাকে এবং অনেক সময় লিভার ফাংশনে এফেক্ট করতে পারে। এগুলাই এইসব রোগে আক্রান্ত হচ্ছেন তারা তো তাদের এই পেশা দিয়ে আমাদের দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছেন, তো সেই ক্ষেত্রে কি রাষ্ট্রের কোনো ভূমিকা এখানে থাকবে কিনা তাদের কম্পেনসেশন দেওয়ার ব্যাপারে? পৃথিবীর বিভিন্ন দেশেই এটা আছে এবং একটা রুলসে আছে। তো তাদের যে একটা স্টেজে তারা এরকম হয়ে যায়, তাদের কর্মক্ষমতা লস হয়ে যায় এবং তারা অনেক সময় বেড বাউন্ড বা গৃহবন্দী হয়ে পড়ে। তো একদিকে হচ্ছে পেশেন্টের চিকিৎসা খরচ, আরেকদিকে হচ্ছে পেশেন্টের ইনকাম বন্ধ হয়ে গেল। তো যেই দেশের জন্য, যেই ফ্যাক্টরির জন্য সে কাজ করলো, তাদের নিশ্চয়ই দায়িত্ব আছে তার পরবর্তী লাইফটা এনহ্যান্স করার জন্য। তো এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশেই তাদের কম্পেনসেশনের ব্যবস্থা আছে এবং ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, যে সে একটা স্টেজে তাকে সেগুলা অফার করা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠান। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন স্যার। উনি আলোচনা করলেন পেশাগত ফুসফুসের রোগসমূহ নিয়ে। আমাদের দেশের যারা চালিকা শক্তি, যাদের কর্মের দ্বারা দেশ এগিয়ে যাচ্ছে, তারা কি কি রোগে আক্রান্ত হচ্ছেন এবং কিভাবে এই সব রোগ থেকে মুক্তি পেতে পারেন। আশা করি এই উপদেশগুলো তারা মেনে চলবেন এবং সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।